হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের ক্লাসে তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 3 পদার্থের গঠন ও ধর্ম, তার থেকে আমরা কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে কোশ্চেন নাম্বার 18 থেকে আমরা ক্লাস শুরু করব। এখানে তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ভাষণ ও নিমজ্জনের যে শর্তগুলো রয়েছে, আপেক্ষিক ঘনত্ব এবং তার পাশাপাশি আপেক্ষিক গুরুত্ব, একই বিষয় ঘনত্ব, সবগুলো কিন্তু আমাদের আজকের ক্লাসে দেখে নেব। ওকে, দেখো আমাদের আজকের ক্লাসে প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি কি কি। এখানে আমরা ক্লাস 8-এও পড়ে এসেছি যে কোনো বস্তুকে যখন কোনো তরলে নিমজ্জিত করা হয় বা ডোবানো হয়, তখন সেই বস্তুটা কোনো একটা তরলের মধ্যে ডুবে যাবে বা ভেসে থাকবে, সেটা নির্ভর করে তার ওপর ক্রিয়াশীল দুটি বলের ওপর। সেই দুটি বল হচ্ছে, এক হচ্ছে বস্তুর ওজন, যেটা উল্লম্বভাবে মানে খাড়াভাবে নিচের দিকে কাজ করে, সেটা আমরা ধরে নিলাম হয়তো W1। কেমন, কোনো বস্তুকে যখন কোনো তরল বা গ্যাসে আমরা রাখছি, সেটা ডুবে যাবে না ভাসবে, সেটা দুটো বলের উপর নির্ভর করছে। তার মধ্যে একটা হচ্ছে বস্তুটার ওজন, সেটা কি করে সবসময় সেটা খাড়াভাবে লম্বালম্বিভাবে কিন্তু নিচের দিকে কাজ করে। 2 নম্বর হচ্ছে তরলের প্লবতা। আমরা পড়েছিলাম যে কোনো বস্তুকে যখন কোনো স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে ডোবানো হয়, আংশিক বা কিছুটা নিমজ্জিত করা হয়, তখন ওই তরল বা গ্যাস বস্তুটার উপর একটা উপরের দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটা হচ্ছে প্লবতা বল। তাহলে এক বস্তুর ওজন আর 2 নম্বর প্লবতা, এই দুটোর ওপর বস্তুর ভাষণ এবং নিমজ্জন নির্ভর করে। বস্তুর ওজন যেটা নিচের দিকে কাজ করে, আর প্লবতা যেটা উপরের দিকে কাজ করে। ফার্স্ট কন্ডিশন দেখবো আমরা তরলে নিমজ্জন। তো কখন বস্তু তরলে নিমজ্জিত হবে? ধর একটা বস্তু, সেটা কখন তরলে নিমজ্জিত হবে? যদি বস্তুটাকে নিমজ্জিত করছি সেই সময় বস্তুটার ওজন হয়তো আমি ধরে নিলাম 10 নিউটন, সেটা নিচের দিকে কাজ করছে, আর উপর দিকে যেটা বল সেটা হয়তো 8 নিউটন। তাহলে উপর দিকে প্লবতা 8 নিউটন, সেটা উপরের দিকে কাজ করছে, তার থেকে বস্তুর ওজন 10 নিউটন বেশি, সেটা নিচের দিকে কাজ করছে। তাহলে যদি বস্তুটার ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে ঠেলার যেটা বল, প্লবতা বল, তরল যেটা প্রয়োগ করছে উপরের দিকে, সেটার মান যদি কম হয় আর বস্তুর ওজন যদি বেশি হয়, মানে W1 বস্তুর ওজন যদি W2 অর্থাৎ প্লবতার থেকে বেশি হয়, তাহলে কি করবে? বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সমায়তন তরলের ওজন মানেই প্লবতা তার থেকে বেশি হবে, তখন কিন্তু বস্তুটা তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। নেক্সট কন্ডিশন হচ্ছে তরলে নিমজ্জিত অবস্থায় ভাষণ, মানে যে কোনো জায়গায় আমি ডুবে মানে বস্তুটাকে পুরোটা ডুবিয়ে ছেড়ে দেবো যে জায়গায় তরলের মধ্যে, সেখানে কিন্তু সে ভাসবে। কেমন, তরলের একদম নিচের তলায় চলে যাবে না, উপরেও চলে আসবে না, যেখানে আমি তরলে ডুবিয়ে যে জায়গায় রেখে দেবো সেখানেই ভাসবে। এটা কখন সম্ভব? যখন বস্তুর ওজন W1, বস্তুর প্লবতা মানে বস্তুর নয়, তরলের বা গ্যাসের প্লবতা যেটা বস্তুর উপর ক্রিয়াশীল, এই দুটো জিনিস যখন সমান হয়ে যায়, মানে বস্তু যেটা ওজন আর বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন মানে প্লবতা যখন সমান সমান হয়ে যায়, তখন পূর্ণ নিমজ্জিত মানে পুরো ডুবে সেই বস্তুটা তার মধ্যে কিন্তু ভাসবে। ওকে, পূর্ণ নিমজ্জিত অবস্থায় সেটা কিন্তু ভাষণ। নেক্সট কন্ডিশন হচ্ছে যে তরলের উপরে ভাষণ, মানে কিছুটা তরলে ভাসবে এবং কিছুটা ডুবে থাকবে। এটা কখন সম্ভব? যদি 10 নিউটন ধরো প্লবতা, 10 নিউটন হয়তো মানে 10 নিউটন হয়তো বস্তুর ওজন, তার থেকে প্লবতা যেটা সেটা হয়তো বেশি হয়ে গেল। প্রথমে ছিল 8 নিউটন প্লবতা, 10 নিউটন ছিল বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজন বেশি ছিল বলে ডুবে যাচ্ছিল। 2 নম্বর কন্ডিশনে দুটোই সমান, মানে 10 নিউটন ওজন আর 10 নিউটন প্লবতা দুটোই সমান, তার জন্য ডুবে যে কোনো জায়গায় ভাসছিল, ডুবে ভাসছিল, নিমজ্জিত অবস্থায় ভাষণ। এখন বলছে যে যদি বস্তুর ওজনের থেকে প্লবতা বেশি, বস্তুর ওজন 10 নিউটন, প্লবতা হয়তো 12 নিউটন, মানে উপর দিকে বলটা বেশি, ঊর্ধ্বমুখী প্লবতা বল বেশি, তাহলে বস্তুটা কিন্তু ভাসবে। যেহেতু বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম, তার জন্য আংশিক নিমজ্জিত মানে কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এরপরে সাম্যাবস্থায় ভাষণ বা সাম্যের শর্ত কি? দেখো, কোনো বস্তু যে কোনো তরলের মধ্যে সাম্যাবস্থায় ভাষণের জন্য দুটি শর্ত পালন করতে হয়। এক হচ্ছে যে বস্তুর ওজন আর প্লবতা এই দুটো সমান হবে, তাই না? বস্তুর ওজন অবশ্যই বস্তু দ্বারা প্লবতা মানে অপসারিত তরলের ওজন মানেই প্লবতার সমান আর বিপরীতমুখী হবে। তাহলে নেট ফোর্স যেটা সেটা কিন্তু বা লব্ধে বলটা কী হবে? শূন্য হবে। 2 নম্বর,
ভার কেন্দ্র যেটা বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র অবশ্যই একই উলম্ব রেখা অবস্থিত হবে। এখানে বস্তুর ওজন যেটা নিচের দিকে কাজ করছে, ধর আমি এটা ধরছি বস্তুর ভার কেন্দ্র, আর এইখানে যেটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্লবতা। দুটো দেখো একই জায়গায় একই তলে অবস্থিত হলেও একই সরলরেখা নেই, এই একটা সরলরেখা আলাদা আলাদা সরলরেখা আছে, তাহলে এরা কিন্তু কখনোই সাম্য অবস্থা সৃষ্টি করবে না। কেমন? এর দুটো কি হতে হবে একই, মানে এইদিকে নিচে যেটা কাজ করছে ধরো এটা ভর কেন্দ্র আর এটা হচ্ছে দেখো প্লবতা কেন্দ্র, দুটো একই সরলরেখা যদি থাকে তবেই কিন্তু সাম্য সৃষ্টি করবে। যদি আলাদা আলাদা সরলরেখায়, দেখো এটা আলাদা সরলরেখায় আছে এই বিন্দুটা, আর এটা প্লবতা কেন্দ্র আলাদা সরলরেখায় আছে, তখন কিন্তু কখনোই সাম্য সৃষ্টি হবে না, তখন কিন্তু বস্তুটা ঘুরবে, মানে টর্ক কিন্তু এখানে সৃষ্টি হবে। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, বায়ু শূন্যস্থানে 1 কেজি তুলো 1 কেজি লোহা অপেক্ষা বেশি ভারী কেন? আমি হয়তো পৃথিবীতে ওজন করলাম 1 কিলো তুলো আর 1 কিলো ওজন, দুটোই সমান সমান ওজন, কিন্তু এবার বায়ু শূন্যস্থানে যদি আমি নিয়ে যাই, এবার সেখানে দেখব আমরা যে 1 কেজি তুলো যেটা সেটা 1 কেজি লোহার থেকে ভারী। কেন এটা হয়? তার কারণ হচ্ছে বায়ুতে যখন আমরা কোনো জিনিস ওজন করছি পৃথিবীর মধ্যে, তখন বায়ুতে ওজন করলে সেটা হচ্ছে আপাত ওজন। আপাত ওজন মানে সেটা হচ্ছে অ্যাপারেন্ট, সেটা কিন্তু রিয়েল ওয়েট কিন্তু না, প্রকৃত ওজন কিন্তু নয়। প্রকৃত ওজন বার করার জন্য কী করতে হবে আমাদের? প্রকৃত ওজন মানে হচ্ছে বাতাসে যে ওজনটা করছি আমরা, আপাত ওজন যেটা, তার সঙ্গে বস্তু দ্বারা অপসারিত বায়ুর ওজনটাও কিন্তু অ্যাড করতে হবে, তবে আমরা প্রকৃত ওজন পাবো। কেমন? তাহলে বস্তুর ওজন আর বস্তুটা তার আয়তনের জন্য যতটা বাতাস অপসারিত করছে সেটার ওজন যোগ করলে প্রকৃত ওজন পাই। এবার বায়ুতে 1 কেজি তুলো আর 1 কেজি লোহা উভয়ের আপাত ওজন কিন্তু সমান। আপাত ওজন ধরো এটা লোহার আপাত ওজন আর বাতাসের 1 কেজি তুলোর আপাত ওজন দুটোই কিন্তু সমান, কিন্তু 1 কেজি তুলোর আয়তন আর 1 কেজি লোহার আয়তনের মধ্যে কোনটার আয়তন বেশি? এতটুকু লোহা একটা হাতের মুঠোর মধ্যে, 1 কিলো একটা লোহা এতটুকু হবে, কিন্তু 1 কিলো তুলো এতটুকু হবে না, আরও অনেক বেশি বড় জায়গা হবে, তার আয়তনটা বেশি হবে। তাহলে 1 কেজি তুলোর আয়তন বেশি, তাহলে 1 কেজি তুলোর আয়তন বেশি হলে 1 কেজি তুলো দ্বারা অপসারিত বাতাসের ওজনও কিন্তু 1 কেজি লোহার বাটখারা যতটা, বা 1 কেজি লোহার টুকরো যতটা বাতাস অপসারণ করবে তার থেকে 1 কেজি তুলোর আয়তন বেশি, তাহলে 1 কেজি তুলো বেশি বাতাস অপসারিত করবে, তাহলে তুলো দ্বারা অপসারিত বাতাসের ওজন কিন্তু বেশি। তাই তুলোর প্রকৃত ওজন লোহার চেয়ে কিন্তু বেশি হবে, যেহেতু যখনই আমি ধরলাম বাতাসে আপাত ওজন আর মানে বাতাসে তুলোর ওজন আর লোহার ওজন আপাত ওজন দুটোই সমান হলো, কিন্তু এইখানে বস্তু দ্বারা অপসারিত বায়ুর ওজন ধরো লোহার ক্ষেত্রে এটা হচ্ছে 1 কিলো আর তুলোর ক্ষেত্রে হচ্ছে 3 কিলো। এই জায়গাটা বাতাস মানে যখন তুলোর যেটা অপসারিত বাতাসের ওজন সেটা যেহেতু বেশি, তাহলে তুলোর ক্ষেত্রে প্রকৃত ওজনটা কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। সুতরাং বায়ু শূন্যস্থানে 1 কেজি তুলো আর 1 কেজি লোহা দুটোর মধ্যে 1 কেজি তুলোটা 1 কেজি লোহার থেকে বেশি কিন্তু ভারী হবে। নেক্সট কোয়েশ্চেন, নদীর জলে সাঁতার কাটার চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা বেশি সহজ। তার কারণ হচ্ছে নদীর জল হচ্ছে স্বাদু জল, মিষ্টি জল, সেখানে লবণের পরিমাণ কম বা লবণের পরিমাণটা একদমই নগণ্য, কিন্তু মানে সমুদ্রের জল যেটা সেটা হচ্ছে নোনা জল বা লবণাক্ত জল। ওকে, এবার আমরা জানি যে জলের মধ্যে লবণ যদি ঘুলে থাকে বা অপদ্রব্য যদি মিশে থাকে, লবণ হতে পারে, চিনি হতে পারে, সেটা যদি গুলে থাকে তাহলে তার ঘনত্ব বেশি হয়ে যায়। আর প্লবতা কিন্তু ঘনত্বের উপর নির্ভরশীল। প্লবতা ঘনত্বের উপর নির্ভরশীল মানে কেমনভাবে নির্ভরশীল? ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে। তাহলে নদীর জল হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল, সমুদ্রের জল হচ্ছে নোনা জল, তার মানে তার মধ্যে প্রচুর পরিমাণে নুন মিশে আছে, তার মানে নদীর জলের থেকে সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তাহলে সমুদ্রের জলের ঘনত্ব বেশি হওয়ায় প্লবতাও কিন্তু বেশি হবে। তাহলে প্লবতা বেশি মানে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বেশি, তাহলে নদীর জলে সাঁতার কাটার চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা কিন্তু সুবিধা হবে, যেহেতু এক্সট্রা প্লবতা সমুদ্রতে সেই ব্যক্তি পাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। এখানে একটি জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করলে কিছুটা উপরের দিকে উঠে যায় কেন? তার কারণ দেখো, একটা জাহাজ যখন নদীতে আছে, নদীতে হয়তো এতটা ডুবে আছে, এখান থেকে এতটা ডুবে আছে আর এতটুকু ভাসছে, তাহলে এতটা ডুবে আছে, এই যেটা ব্রাউন পোর্শন এতটা পর্যন্ত ডুবে আছে, এতটা ভাসছে। এবার নদী থেকে যখন সমুদ্রে যাবে, সমুদ্রের প্লবতা বেশি হবে, তার কারণ সমুদ্রের জল হচ্ছে নোনা জল,
নোনা জল মানে ঘনত্ব বেশি মানে প্লবতা বেশি হলে ওপর দিকে বেশি ঠেলে দেবে, তাহলে কি হবে, উপর দিকে বেশি ঠেলে দিলে আরও একটু উপরে উঠে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে উপর দিকে ভাসমান জায়গাটা বেশি হয়ে যাবে আর ডোবা জায়গাটা কম হবে। তাহলে যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করবে তখন জাহাজ উপরে উঠে যাবে। এবার যদি ঘুরিয়ে প্রশ্ন দেয়, যদি কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে, তাহলে সমুদ্রে ধরো এতটুকু ছিল, বা ধরো এতটুকু ছিল, তাহলে এতটুকু ডুবেছিল, এতটা ভেসেছিল। সমুদ্র থেকে যখনই নদীতে যাবে, তখন সমুদ্র থেকে নদীতে গেল মানে প্লবতা কমে গেল, মিষ্টি জল নদীতে ঢুকলো মানে মিষ্টি জলে ঢুকলো, প্লবতা কম, তখন কী হবে, ওজনটা একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু আর একটা ডুবে যাবে। ওকে, তাহলে নদী থেকে সমুদ্রে গেলে আর একটু কিছুটা ভেসে উঠবে, আর সমুদ্র থেকে নদীতে ঢুকলে তখন জাহাজটা কিছুটা ডুবে যাবে। এই জায়গাটা গন্ডগোল করবে না। ওকে, ভালো ভালো স্কুলে কিন্তু এইরকম ধরনের প্রশ্ন দেয়। নেক্সট আমাদের জায়গা হচ্ছে ঘনত্ব কাকে বলে, সিজিএস এবং এসআই একক, এগুলো সমস্ত বইই তোমরা পাবে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব মানে হচ্ছে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, একে ঘনত্ব বলা হয়। ওকে, আর ঘনত্বর সংজ্ঞা, প্রমাণ ঘনত্ব উল্লেখ করার সময় অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াসের কথাটা বলতে হয়। আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে আমরা বলবো সেটা। প্রমাণ ঘনত্বর ক্ষেত্রে, আচ্ছা প্রমাণ ঘনত্ব তোমাদের এখানে দেওয়া নেই, শুধু ঘনত্ব বলেছে, তাহলে ঘনত্ব মানে ভর বাই আয়তন তোমরা লিখবে। ওকে, একক কি হবে, সিজিএস একক বললে সিজিএস এ ভরের একক গ্রাম আর আয়তনের একক ঘন সেন্টিমিটার, তাহলে গ্রাম পার ঘন সেন্টিমিটার বা গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এসআইতে বলবো এটা উপরেরটা কেজি আর নিচে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। তাহলে এগুলো তোমরা লিখবে। সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক বের করবো আমরা। এসআই একক থেকে সিজিএস এককে যাব, 1 কেজি পার মিটার কিউব, সেখান থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যাব। 1 কেজি মানে 1000 গ্রাম, মিটার থেকে সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 10 স্কোয়ার মানে 100, তাহলে 1 মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 মানে 10 স্কোয়ার। কিন্তু মিটার কিউব, সেখান থেকে সেন্টিমিটার কিউবে যাব, তাহলে 100 বা 10 স্কোয়ার তাকে আবার কিউব করতে হবে, যেহেতু মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি না, মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাচ্ছি, তাহলে গুণ কিউব দেব। এটা 100 হলো। 10 স্কোয়ার, তার মাথায় কিউব রয়েছে, তাহলে 3 দুগুণে 6 মানে 6টা শূন্য, 3টে শূন্য কেটে গেল, তাহলে 1/1000 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। 100,000টা এদিকে কোনো গুণ করে দাও, তাহলে 1000 কেজি পার মিটার কিউব সমান 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটা হবে এদের মধ্যে রিলেশন। নেক্সট, আপেক্ষিক ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব কি, দুটো মূলত একই বিষয়, স্লাইট একটু ডিফারেন্স রয়েছে, জিনিসটা মানটা কিন্তু একই আছে। আপেক্ষিক ঘনত্ব মানে কোনো পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যা ঘনত্ব, সেই অনুপাতকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। আর আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন কোনো জলের ভর আর ভি আয়তন, ওই মানে সমায়তন পদার্থের ভর, তাদের যে অনুপাত, সেটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। মানে কোনো একটা পদার্থর নির্দিষ্ট আয়তনে যেটা ভর, নির্দিষ্ট আয়তন নিয়েছি, তার যেটা ভর, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই আয়তন, যতটা আয়তনে এই পদার্থ নিয়েছিলাম ওই আয়তনেরই আমি জল নেব, তার যেটা ভর অনুপাত করলে আমরা কি পাবো, সেই সংখ্যাটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ওকে, এবং এর কোনো একক নেই। আপেক্ষিক গুরুত্ব যেহেতু দুটো রাশির সমজাতীয় রাশির তুলনা, তার জন্য এর কোনো একক নেই। কোন পদার্থের ঘনত্বের সঙ্গে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব সম্পর্ক কি, ঘনত্ব যদি ডি হয়, ডেনসিটি ডি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব যদি ডিডাব্লিউ মানে ঘনত্ব ডেনসিটি অফ ওয়াটার ডিডাব্লিউ ধরা হলো, তাহলে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব মানে কি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। ওকে, তাহলে ডি সমান কত হবে, কোনাকুনি গুণ এস ইন্টু ডিডাব্লিউ। সিজিএস আমরা দেখলাম জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। ডি কত, তাহলে ডি কত হয়ে যাবে, ডি সমান এস ইন্টু ডিডাব্লিউ মানে কত এইটা, তাহলে এস এর সঙ্গে 1 গুণ করলে এসই হয়, তাহলে এস ইন্টু 1 মানে এস গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব ডি সমান হচ্ছে এস মানে আপেক্ষিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক গুরুত্ব।
এসআইতে কি হবে, এসআইতে দেখো ডিডব্লিউ মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব বা মিটার টু দি পাওয়ার -3, একটু আগেই দেখলাম। তাহলে ডি কত হবে, ডি মানে এস ইন্টু, তাহলে এস মানে কত, এস ইন্টু এইটা, তাই তো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এস বসালাম, গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে কত, এইটা 1000, তাহলে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ডি মানে কত হয়ে যাচ্ছে এখানে 1000 এস। এখানে সিজিএস হচ্ছে ডি মানে এস, মানে আপেক্ষিক পদার্থের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব সমান, আর এখানে হচ্ছে পদার্থের ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সঙ্গে বা আপেক্ষিক ঘনত্বকে 1000 দিয়ে গুণ করলে তবেই পদার্থটির ঘনত্ব আমরা পাবো। এরপরে পার্থক্যটা তোমরা করবে, ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব, একক আয়তনে ভর হচ্ছে ঘনত্ব, আর এটা পদার্থের ঘনত্ব, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বোঝায় আপেক্ষিক গুরুত্ব। এ সিজিএস এসআই একক লিখবে, এ সিজিএস এসআই একক কোনো নেই, যেহেতু এই দুটো হচ্ছে মানে সমজাতীয় রাশির তুলনা, তার জন্য এদের কোনো একক নেই। এর মাত্রা হচ্ছে ভর বাই আয়তন, তাহলে m/l কিউব, এল কিউবটা উপরে উঠলে l টু দি পাওয়ার -3, আর এটা মাত্রাহীন রাশি। বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান আলাদা আলাদা হয়, আর আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু একই হবে, উপরটা চেঞ্জ হলে নিচেরটাও চেঞ্জ হয়ে যাবে, নিয়ে জিনিসটা কিন্তু একই আসবে। তাহলে আজকে আমরা পৃষ্ঠ টানের আগে পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে সারফেস টেনশনটা আমরা স্টার্ট করব। সবগুলো কমপ্লিট হয়ে গেলে 3 নম্বর চ্যাপ্টার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা লাস্ট ক্লাসে 1 মার্কসের কোশ্চেন যখন আলোচনা করব তখন কিন্তু দেখে নেব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে, নোটস লেখানো হয়ে গেছে, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো সেই প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।